উপন্যাস শ্রাবণ মেঘের রোদ্দুর, লেখিকা ইনায়া রোজ, পর্ব ৪। পাঠে আছি আমি স্নিগ্ধা আক্তার। কয়েকদিন থেকে ভার্সিটি যাচ্ছে না মেঘ। শরীর খারাপ থাকায় আপাতত ভার্সিটি যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। তাছাড়া শ্রাবণ ভার্সিটি চলে গেলে শান্তিমতো বাড়িতে থাকতে পারে সে। না হলে শ্রাবণের বাচ্চা সারাদিন তাকে বডিগার্ডের মতো পাহারা দিতে থাকে। মেঘ বলেছিল সে অসুস্থ, তাই ভার্সিটি যাচ্ছে না। এই জন্য আজ তাকে বাড়িতে দেখতে আসছে মেঘের একমাত্র প্রাণপ্রিয় বান্ধবী রুহি। শান্তিনিকেতনের সামনে এসে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা মামার ভাড়া মিটিয়ে সবেমাত্র প্রবেশ করেছে রুহি। তখন ওই রাহেলা বেগম এসে দাঁড়ায় সামনে। রুহি এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে রাহেলা বেগমকে। কেমন আছো আন্টি? ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মেঘ কোথায় আন্টি? ওর ঘরেই আছে। ঠিক আছে আন্টি। বলেই যেই না রুহি উল্টো করে যেতে যাবে তখনই আচমকা ধাক্কা লাগে মাহিদের সাথে। মাহিদ তাড়াহুড়ো করে কোথাও থেকে জানি আসছিল। তৎক্ষণাৎ সজোরে ধাক্কা লাগায় ধপাস করে মেঝেতে পড়ে যায় রুহি। চোখ মুখ কুকিয়ে ওঠে সে। সরি আমি খেয়াল করিনি। মাহিদের কথায় তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকায় রুহি। তেতিয়ে বলে ওঠে, কানা নাকি, চোখে দেখতে পান না? সরি বললাম তো, আশ্চর্য। উঠে দাঁড়ায় রুহি। এবার আবারও কর্কশ কণ্ঠে বলে ওঠে, সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? কে আপনি? যত সব। রুহি কথায় ভ্রু কুচকে তার দিকে তাকায় মাহিদ। তুমি কে মেয়ে? এভাবে কথা কেন বলছো আমার সাথে? নিঃশ্বাস ছেড়ে তাচ্ছিলে হেসে ওঠে রুহি। হ্যাঁ, আমি মেঘের বেস্ট ফ্রেন্ড, এই পরিবারের খুবই কাছের একজন। আর এটা আপনার বাবার বাড়ি নয় যে এভাবে কথা বলবেন আমার সাথে। আমার বাবার বাড়ি এটা। মা বলে দাও এই ঝগড়াটে মেয়েটাকে। বলেই হনহনিয়ে ঘরের ভিতরে চলে যায় মাহিদ। রুহি হেসে তাকায় রাহেলা বেগমের দিকে। পাগল নাকি এই লোক আন্টি? আপনাকে মা ডাকছে। হঠাৎ ওই ব্যাপারটা বোধগম্য হতেই তবদা খেয়ে যায় রুহি। রাহেলা বেগম মুখ টিপে হেসে বলে ওঠে, ওর বাবারই বাড়ি এটা। মা যাও, মেঘ উপরে তার ঘরে আছে। রুহি যেন টুপ করে মহাশূন্য থেকে পড়ে গেল। ভীষণ লজ্জা পেল সে। কাচুমাচু করতে করতে হতবুদ্ধির ন্যায় ভাবলার মতো হেসে সে এক দৌড় দেয় মেঘের রুমের উদ্দেশ্যে। ঘাটে আরামে চিটপটাং হয়ে শুয়ে আছে। ফোন চালাচ্ছে মেঘ। ফোন চালাচ্ছে বললে ভুল হবে। আরামায়ে সে নিজের পছন্দের ড্রামা দেখে চলেছে সে। যখন সে বাড়িতে থাকে আর শ্রাবণ থাকে না, তখনই যেন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মেঘ। না হলে নিজের ঘরেও চোরের মতো চলাফেরা করতে হয় তাকে। মেঘ বুঝতে পারে না শ্রাবণ তার সাথে এমন কেন করে। একটা ঘটনার জন্য আজকে তাদের সম্পর্কের এই পরিণতি। না হলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। কিন্তু অন্যরকম হলেও বা কী হতো? তাও তো শ্রাবণ তাকে সবসময় বকাঝকা আর মারের উপর রাখে। তখনই আচমকা হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করে রুহি। রুহিকে এভাবে ঘরে ঢুকতে দেখে কিছুটা অবাক হয় মেঘ। লাফিয়ে শোয়া থেকে উঠে বসে সে। কী রে রুহি, কখন এলি তুই? আসবি, আমাকে জানালি না যে কেন? রুহি খাটে বসতে বসতে বলে উঠল, রাখ সেসব কথা, আগে আমায় এটা বল, তোর ধামড়া ভাই যে বিদেশ থেকে দেশে ফিরেছে বলবি না কেন আমাকে? বললে তো আজ এমন বিবৃতিকর পরিস্থিতিতে পড়তে হতো না। কেন, কি হয়েছে? এরপর একটু আগের ঘটনা মেঘকে খুলে বলে রুহি। রুহির কথা শুনে খাটে গড়াগড়ি করে হাসতে শুরু করে মেঘ। মেঘের বাচ্চা, তোর মুখ আমি ভেঙে দিব। আমার করুণ অবস্থায় মজা নিচ্ছিস তুই? বহু কষ্টে নিজের হাসি দমিয়ে সোজা হয়ে বসে মেঘ। যা হয়েছে ভুলে যা বনু। ভাব এই মুহূর্ত তোর জীবনে কখনো আসেইনি। দেখবি সব আবারও ঝাঁকানাকা। এরপর আর নানা রকম কথা বলতে থাকে তারা দুজন। বিকেলবেলা রাব্বি আহমেদের স্ত্রী এবং ছেলে মেয়ে এসেছে। তারা ঢাকায় থাকেই, তাই মাহিদের আসার খবর শুনে বেড়াতে এসেছে।
এই পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও দূরে থাকে এখন তারা এই পরিবারের নিকট কুটুম স্বরূপ হয়ে গিয়েছে। তবে তাদের মধ্যকার মিল এখনও অটুট। রাব্বি আহমেদ এর স্ত্রী সুইটি বেগম, তাদের এক মেয়ে, দুই ছেলে। বড় ছেলে আহিল আহমেদ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। মেয়ে আদিবা আহমেদ ইন্টার পরীক্ষা শেষ করে বর্তমান ভার্সিটির অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর তাদের ছোট ছেলে আরজ আহমেদ ক্লাস 4-এ পড়ে। পুরো আহমেদ পরিবারের সবচেয়ে ছোট সদস্য হলো আরজ। যেমনই দুষ্টু তেমনই পাকনা সে। তার কার্যকলাপ রীতিমতো সবাইকে আশ্চর্যের সাথে সাথে তব্দা খাইয়ে দেয়। তার সকলে আসতেই যেন বাড়িতে এক হইহুল্লোড় পড়ে যায়। সোফায় এক কোণে বসে ফোন চালাচ্ছে শ্রেয়া। তখনই তাকে পাশ কাটিয়ে যেতে নেয় আহিল। তাকে দেখে এক গাল হেসে শ্রেয়া বলে ওঠে, আরে আহিল ভাই যে, কেমন আছো? শ্রেয়ার দিকে ভুরু কুঁচকে তাকায় আহিল। নিরেট কণ্ঠে বলে ওঠে, আগে যেমন ছিলাম তেমনই আছি, একেবারে জালিম। শেষের কথাটা কিছুটা টেনে বলে আহিল। কথাটা শুনেই তৎক্ষণাৎ মাথায় রক্ত চড়ে যায় শ্রেয়ার। হনুমানের বাচ্চা, কখন কি একটু সুন্দর করে কথা বলতে পারিস না? সুন্দর কথা আর তুই, ছ্যা, নিজের চেহারা দেখেছিস? অবশ্য দেখেছিস। এমন সুন্দর চেহারা দেখে নিশ্চয়ই ফিদা হয়ে গেছো তুমি। ওয়াকথু, ফিদা হব তাও তোর উপর, আল্লাহ মাফ করুক। আহিল ভাই এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, এমন বিশ্রী শয়তান থেকে আমাকে রক্ষা করো। আহিলের এমন কথা শুনেই সোফায় থাকা একটা কুশন সজোরে আহিলের মুখে ছুঁড়ে মেরে গটগট করে সেখান থেকে চলে যায় শ্রেয়া। ডাইনির বাচ্চা, তোর খবর আছে, বলেই কুশনটা সোফায় ছুঁড়ে আহিলও গটগট করে হেঁটে চলে যায়। হেলে দুলে নিজের রুমে দিকে যাচ্ছিল মেঘ। হঠাৎ তার পাজোড়া থমকে যায় সামনে থাকা মানুষ দুটোকে দেখে। অতিশয় সুন্দরী এক রমণী, পরনে গোলাপি কালার একটা চুড়িদার, দোতলায় অবস্থিত ছাদখোলা বারান্দায় দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে শ্রাবণের সাথে। এই সুন্দরী রমণী আর কেউ না, তার ছোট চাচুর মেয়ে আদিবা। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে শ্রাবণ নিজেও দাঁত কেলিয়ে হেসে হেসে কথা বলছে আদিবার সাথে, যা দেখে সহসাই আশ্চর্য হয় মেঘ। এই লোক হাসতেও জানে? জানতো না মেঘ, কখনো দেখেছে বলে মনে পড়ছে না তার। হঠাৎই মেঘের অন্তরে কেমন যেন চিনচিনিয়ে ব্যথা অনুভব করল সে। কই, তার সাথে তো কখনো এমন হেসে হেসে কথা বলেনি, উল্টো আরও উদম কেলানি দেয় যখন তখন। আর এখন কি সুন্দর চকমকে দাঁতগুলো নিয়ে হেসে চলেছে। হঠাৎই মেঘের চোখ জোড়া কেমন যেন টইটুম্বর হয়ে ওঠে। অজানা ব্যথায় অন্তর যেন লাফিয়ে উঠছে তার। না, আর এই দৃষ্টি চাক্ষুষ অবলোকন করা অসম্ভব তার পক্ষে। তৎক্ষণাৎ দাঁড়িয়ে না থেকে হনহনিয়ে সেই স্থান ত্যাগ করে নিজের রুমে চলে যায় মেঘ। গিয়ে ধড়াম করে লাগিয়ে দেয় দরজার কপাট। মেঘের যাওয়ার দিকে আর চোখে তাকিয়ে আবারও নিজের চিরচরিত্র রূপে ফিরে আসে শ্রাবণ। মূলত এতক্ষণ আদিবা তাকে অ্যাডমিশন সম্পর্কে নানা প্রশ্ন জিজ্ঞেস করছিল, কিন্তু মেঘকে আসতে দেখেই শ্রাবণ ইচ্ছে করে আদিবার সাথে এমন হেসে হেসে কথা বলছিল। আজ আরেকজনের জন্মদিন। যেহেতু মোটামুটি সবাই এখানে রয়েছে, তাই সকলে মিলে সিদ্ধান্ত নিল পরিবারের মধ্যে একটা ছোটোখাটো জন্মদিনের আয়োজন করা হবে। বিকেল থেকে শান্তিনিকেতনের ছাদে চলছে অনেক তোড়জোড়। বাড়ির মহিলারা মিশে সকলের জন্য রান্না করছে আর ছেলেরা মিশে ছাদে ছোট্ট ডেকোরেশন করছে। ছাদের এক কোণে মন খারাপ করে বসে আছে আরজ। দূর থেকে তাকে এভাবে বসে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায় মেঘ। কিরে ছোট, আজকে খুশির দিনে এমন মন খারাপ করে বসে আছিস কেন তুই? মেঘ আপু,
আর বলো না দুঃখের কথা, বলেই হতাশার নিঃশ্বাস ছাড়ে আরজ। ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে মেঘ বলে ওঠে, কেন রে, কি হয়েছে? কি আর বলবো মেঘ আপু, বয়স তো কম হয়নি আমার, তাও এখন পর্যন্ত একটাও প্রেমিকা খুঁজে পেলাম না। এটা একটা প্রেমিকার অভাবে আমার ভিতরে প্রেমিক পুরুষ কেমন যেন হাহাকার করছে। আরজের এমন কথা শুনে স্ট্যাচু হয়ে যায় মেঘ। কি বলছে এই ছেলে? এই ছেলের বয়সই বা হলো কত দূর? এখনোই নাকি তার ভিতরের প্রেমিক পুরুষ হাহাকার করছে। মেঘ একটা টোকা মারে আরজের মাথায়। এই বয়সে প্রেমিকা? তোর বয়সে থাকতে আমি কথা বলাও শিখিনি। শিখবে কিভাবে? শ্রাবণ ভাই তো সারাদিন তোমাকে উদম কেলানির উপর রাখে। এই, তোকে কে বললো এসব? জানি আমি। তুই কি বেশি পাকনামো করছিস না বলে দিলাম। এইসব বাদ দাও মেঘাপু, আমার দুঃখটা একটু বোঝার চেষ্টা করো। কিসের দুঃখ তোর? আজকে যদি আমার একটা প্রেমিকা থাকতো, ঠিকই আমাকে কল করে বলতো শুভ জন্মদিন বাবু সোনা, জান চিন্টু পিন্টু মিন্টু। তোমার সামনের বছরগুলো ভালো কাটুক, কিন্তু আফসোস কেউ বলে না। এই জীবনে রেখে লাভ কি বলো মেঘাপু? তবে রে, দাঁড়া, এক্ষুনি আহিল ভাইকে ডাকছি। সে এখন একটা প্রেম করতে পারলো না, আর তুই কি না এই বয়সে প্রেমিকা প্রেমিকা করছিস। ভাইয়ার কথা আর বলো না মেঘাপু, ভাইয়া হচ্ছে বলদ আর রকচটা। ভাইয়া কখনো প্রেম হবে না, কিন্তু আমি তো তেমন না। আমার ভিতরে তো প্রেমের আগুন টকবক টকবক করে। ছি বেয়াদব ছেলে, তোকে দিয়ে কিচ্ছু হবে না বলেই সেখান থেকে চলে যায় মেঘ। মেঘের যাওয়ার পানে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ছেড়ে আরজ বলে ওঠে, আশ্চর্য, আমার জীবনে কি প্রেম ভালোবাসার প্রয়োজন নেই নাকি? তুমিও বুঝলে না আমাকে মেঘাপু। কেউ বুঝে না এই অভাগার মনের দুঃখ। সবাই সাজাগোজা করে একে একে ছাদের দিকে যাচ্ছে। মেঘ একটা সুন্দর সাদা রঙের সিম্পল গাউন পরে, সাথে ছোট ছোট জুয়েলারি আর হালকা মেকআপ। টলটলে ফর্সা গোলগাল চেহারার সামান্য সাজে যেন অপরূপ সুন্দর লাগছে মেঘকে। শ্রাবণ ছাদে এক কোণে বসে বসে ফোনে কিছু একটা দেখছিল। কিছু বলতে মূলত মেঘের ছবি দেখছিল। প্রতিটা ছবি শ্রাবণ লুকিয়ে মেঘের অজান্তে তোলা। কোনটাতে মেঘ হেসে আছে, আবার কোনটাতে কারোর সাথে কথা বলছে, আবার কোনোটাতে মুখ গোমড়া করে বসে আছে। মেঘের অদ্ভুত সুন্দর সুন্দর ছবিগুলো দেখেই মিটমিটিয়ে হাসছে শ্রাবণ। তখনই ধীরে ধীরে ছাদে এসে হাজির হয় মেঘ। মেঘকে দেখে আরজ এগিয়ে গিয়ে বলে ওঠে, আরে মেঘাপু, তোমাকে তো একেবারে রূপকথার সাদা পরীগুলোর মতো লাগছে। আরজের কথায় হেসে দেয় মেঘ, গাল টেনে বলে ওঠে, তুই পারবি খুবই শীঘ্রই প্রেমিকা জুটিয়ে ফেলতে। বলে তারা দুজনে হেসে ওঠে। এদিকে আরও আগে আরজের ডাকে মেঘের দিকে নজর পড়ে শ্রাবণের। শ্রাবণ যেন সেখানে স্থির হয়ে আছে। তার বক্ষপিঞ্জরায় থাকা হৃদযন্ত্র অস্বাভাবিক ধুকপুক করছে। কোনো সময় নষ্ট না করে দ্রুত মেঘের কয়েকটা ছবি তুলে নেয় শ্রাবণ। মেঘ সেখান থেকে চলে গেলে মেঘের ছবিগুলো দেখতে থাকে শ্রাবণ। তখন ওই শ্রাবণের বুকের উপর হাত দিয়ে মোহনীয় কণ্ঠে বলে ওঠে, উফ, আমার জানটা এত সুন্দর লাগছে কেন? নিজেকে সামলানোর তো দায় হয়ে পড়ছে। ধীরে ধীরে সকলে উপস্থিত হয় ছাদে। সবাই উপস্থিত হয়ে এক পাশে দাঁড়ায়। শ্রেয়া একটা মিষ্টি কালারের চুড়িদার পরেছে। শ্রেয়া সুইটি বেগমের সামনে গিয়ে বলে ওঠে, দেখো তো মা, আমাকে কেমন লাগছে। তখনই সেখানে ধূমকেতুর মতো হাজির হয় আহিল। সময় ক্ষেপণ না করে চটপটা বলে ওঠে, সাক্ষাৎ ডাকিনী লাগছে দেখতে। আমি বুঝতে পারি না হাজার হাজার টাকার মেকআপও কিভাবে একটা চেহারাকে সুন্দর করতে পারে না। আশ্চর্য। তেতে উঠে শ্রেয়া, কর্কশ কণ্ঠে বলে ওঠে, ছোটো মা, তোমার হনুমান ছেলেকে সাবধান করে দাও।
বলে দিলাম, না হলে কিন্তু ভালো হবে না। এই তুই কি করবি রে আমার? দেখতে তো একেবারে ট্যাবলেটের মতো। কি করতে পারবি আমার? এভাবে আরও রেগে লাল হয়ে যায় শ্রেয়া। আঙ্গুল উঁচিয়ে বলে ওঠে, শোন হাদারাম, আমি দেখতে 5 ফুট হলেও আমার মুখ কিন্তু 10 ফুটের লম্বা। কথা দিয়ে একেবারে নাঙ্গা করে ফেলবো তোকে। হা 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 করে উচ্চস্বরে হেসে ওঠে আহিল। তুলে এক আছাড় দিব, কেঁদে কুল পাবি না, আবার আমাকে নাঙ্গা করবি? চেঁচিয়ে উঠে শ্রেয়া। ছোট মা, তোমার ছেলেকে চুপ করতে বলো, তা না হলে কিন্তু একটা কিছু হয়ে যাবে এখন। কি হবে, কি হবে বল? বলে কিছুটা তেড়ে আসে আহিল। থাম তোরা, বলে খানিক চিৎকার করে উঠে সুইটি বেগম। সুইটি বেগম গর্জনে দুজনেই চুপ করে যায়। অন্যদিকে সেই ঘটনার পর থেকে রুহি কিছুতেই আর মেঘেদের বাড়িতে আসার নাম নেয়নি। তাকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে এসেছে মেঘ। ছাদে এক পাশে হয়ে দাঁড়িয়ে আছে রুহি। দূর থেকে রুহিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে এদিকে এগিয়ে যায় মাহিদ। এই যে মিস ঝগড়ুটে। মাহিদের এমন সম্বোধনের পিছন ফিরে তাকায় রুহি। তাকাতেই মাহিদকে দেখে এক হাবলা হাসি দেয়। যা ভয় পেয়েছিল তাই হয়েছে। না জানি এই বজ্জাত ছেলেটা এখন তাকে কি পরিমাণে লজ্জা দিবে। লজ্জায় না জানি আবার তার মাটি খুঁড়ে ঢুকে যেতে ইচ্ছে করবে। সবাই তো ওখানে, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? রুহি ছোট করে উত্তর দেয়, এমনি দাঁড়িয়েছি। তো কার বাড়িতে এসেছেন জানেন তো? হ্যাঁ অবশ্যই, আমার একমাত্র প্রাণপ্রিয় বান্ধবী মেঘের বাড়িতে এসেছি। ও সরি, ভুল করে আপনার বান্ধবীর বাড়িতে চলে এসেছি, এখন কি হবে? বলে হেসে ওঠে মাহিদ। হয়েছে, আর মজা নিতে হবে না। এইবার এই চ্যাপ্টারটা ক্লোজ করুন। আর ওই ঘটনার জন্য আমি দুঃখিত। এবার কিছুটা সিরিয়াস হয়ে ওঠে মাহিদ। আসলে আমি দুঃখিত, তখন তাড়াহুড়া খেয়াল করিনি। ইটস ওকে, চলুন এই দিকে যাওয়া যাক। চলুন। কেক কাটা শেষ হলে সকলে আরজকে নানা ধরনের গিফট দিতে থাকে। হঠাৎ রাব্বি আহমেদ বলে ওঠে, বাবা এবার জন্মদিনের উপহার হিসেবে কি চাও তুমি? যা চাই তাই দিব তো বাবা। আরজের কথায় কিছুটা ভেবে রাব্বি আহমেদ বলে ওঠে, একবার চেয়ে দেখো না, তাহলে বিয়ে করিয়ে দাও আমাকে। কি? সকলে একযোগে অবাকের স্বরে বলে ওঠে। তা দেখে কিছুটা ভড়কে যায় আরজ। আমতা আমতা করে বলে ওঠে, কেন, কোনো সুন্দরী মেয়ে, পড়ালেখা জানে, কাজ জানে, এমন মেয়ে হলেই হবে। আহিল এবার চেঁচিয়ে ওঠে, কি করবি তুই আবার বল? এবার গলা কিছুটা জোরে এনে আরজ বলে ওঠে, বয়স তো চলেই যাচ্ছে, এরপরে আমার বাচ্চা কাচ্চার সাথে আমি ফুটবল খেলবো কখন? পায়ে ব্যথা হলে? আর তাছাড়া আম্মু কত কাজ করে, টায়ার্ড হয়ে যায়, একা একা সব কিছু কীভাবে করবে? আম্মুরও তো একজন প্রয়োজনে সাহায্য করার জন্য। পাশ থেকে সুইটি বেগম বলে ওঠে, তার মানে তুই আমার জন্য বিয়ে করতে চাস, তোর নিজের জন্য না? নিজের জন্যও চাই। আম্মু তুমি বলো, তোমার জামাই আছে না? আরজের কথায় সুইটি বেগম বলে ওঠে, হ্যাঁ আছে। তো তুমি তার সাথে থাকো না, কেন ডিস্টার্ব করছো আমাকে? কি আমি তোকে ডিস্টার্ব করছি? আম্মু তুমি বাবাকে জিজ্ঞেস করো না। ওগো শুনছো, আজকে তোমার জন্য কি রান্না করব? এই কথাটা আমিও শুনতে চাই। তারপর বউয়ের সাথে লুকোচুরি খেলতে চাই। তার মানে তুই তোর বউয়ের সাথে লুকোচুরি খেলবি? হ্যাঁ, বাচ্চাও হবে কয়েকটা, চিন্তা করো না তোমার। তখন পাশ থেকে সজোরে আরজের মাথায় এক গাঁটটা মারে আহিল। এরপর বলে ওঠে, তোর এখনও মুসলমানই হয়নি, আর তুই কিনা বাচ্চা পয়দা করবি? যা ভাগ এখান থেকে। মুসলমানি করা লাগে নাকি বাচ্চা হবার জন্য?
তুই বেশি কথা বলছিস। 1 সপ্তাহের মধ্যেই তোর টুনটুনি কাটানোর ব্যবস্থা করছি, এরপর তোকে বিয়ে করাচ্ছি। ভাই, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। সকলে আরজের কথায় একযোগে হেসে ওঠে। রাত্রির বেলা বড়রা সকলেই চলে গিয়েছে আরও আগে। এখন কাজিনরা সকলে মিলে আড্ডা দেবে। মেঘ, আহিল, শ্রেয়া, আদিবা, মাহির সাথে শ্রাবণের বন্ধু নিহালও রয়েছে। আর শ্রাবণ দূরে এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। একটু পরে নিহাল শ্রাবণকে টেনে টুনে এনে বসায় সকলের মাঝে। শ্রাবণ বসতে আদিবা দৌড়ে গিয়ে শ্রাবণের পাশে বসে পড়ে। ব্যাপারটা কেউ তেমন একটা আমলে না নিলেও মেঘের চোখ ঠিকই লেগেছে। তৎক্ষণাৎ মেজাজটা বিগড়ে যায় মেঘের। সমস্যা কি এই মেয়ের কে জানে, সারাদিন খালি চিপকে থাকে। সকলে আড্ডা। এক পর্যায়ে আদিবা বলে ওঠে, অনেকেই তো আড্ডা হলো, এবার শ্রাবণ ভাইয়ের গলায় একটা গান শুনতে চাই। আদিবার কথায় গভীর মুখে শ্রাবণ বলে ওঠে, আমি কোনো গান গাইতে পারবো না। তখনই কিছুটা ন্যাকামি করে আদিবা বলে ওঠে, প্লিজ শ্রাবণ ভাই, গাও না, একটা গানই তো, আমাদের জন্য গাও প্লিজ। শ্রাবণ একবার আর চোখে তাকায় মেঘের দিকে। মেঘ যেন নিজের চোখ দিয়ে গিলে খাবে তাদের। তা দেখে শান্ত কণ্ঠে শ্রাবণ বলে ওঠে, তোমাদের জন্য গাওয়া যায়। খুশিতে গদগদ হয়ে লাফিয়ে ওঠে আদিবা। দাঁড়াও, আমি এক্ষুনি গিটারটা নিয়ে আসি বলেই চলে যায় সে। কিছুক্ষণ পর গিটার নিয়ে হাজির হয় আদিবা। এরপর গিটার শ্রাবণের হাতে দিয়ে বসে পড়ে তার পাশে। শ্রাবণ আর চোখে লুকিয়ে একবার দেখে নেয় মেঘকে, এরপর ধীরে ধীরে গাইতে শুরু করে। যদি একটিবার ও পারত সব চিন্তা ভুলে আসতে, আমি সব হারাতাম তাকে পেতে। হায়, কবে পায় শেকল খুলবে আর প্রেমের পর্দা উড়বে, আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায়। শ্রাবণের গিটারে তার আঙুলের স্পর্শ যেন তার হৃদয়ের গভীরতম এক আত্মিত বুঝিয়ে দিচ্ছে। তার গানের সুরে মিশে থাকা একাকিত্বের বিসর্জন বরাবর রাতের আকাশের তারা ঝরিয়ে দিতে সক্ষম। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না। থামে শ্রাবণ। সকলে তার দিকে তাকিয়ে আছে, আর মেঘ নীরব দর্শক। নিস্তব্ধে যেন শ্রাবণের বলা প্রতিটা শব্দের গভীরতা মেপে চলেছে। পাশ থেকে নিহাল বলে ওঠে, আর একটা ধর দোস্ত, ভালোই তো লাগছে। আর না, গভীর কণ্ঠে বলে ওঠে শ্রাবণ। শ্রাবণ ভাই, গাও না প্লিজ। একযোগে বলে ওঠে শ্রেয়া, আহিল, আদিবা আর নিহাল। রুহি, মাহিদ আর মেঘ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অগত্যা এক নিঃশ্বাস ছেড়ে আবারও গিটারের সুর ধরে শ্রাবণ। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়, আমার ফাগুনের দিন গুনে গুনে আবারও ধাও হয়ে যায়। এসব কোনো গানের লাইন নয়, সবই এক নৈশব্দের সুরেলা প্রতিবাদ। শ্রাবণ যেন নিজের ভেতরের ছায়াকে ক্ষতবিক্ষত স্মৃতিকে জাগিয়ে তুলছে। যত পথের বাধা সবই তো কালো সাদা, কবে ঠিকানা পেয়ে হবে রঙিন। তার গান গাওয়া প্রতিটা লাইনের যেন তার অস্তিত্ব হৃদয়ের পবিত্র এক মর্মবিদ্ধ চিৎকার। চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে, কবে রে আসবে সে রোদেলা দিন। থেমে যায় শ্রাবণ। কয়েক জোড়া চোখ কেমন যেন মর্মহিতের মতো তাকিয়ে আছে তার পানে। মেঘ, সে তো নিজের অন্তরে চলা অবাধ্য উতাল পাতাল ঢেউ সামলাতে ব্যস্ত হয়ে পড়ছে। শ্রাবণের গলার সুর আর শব্দের মেলবন্ধন যেন শূন্যতায় পরিণত হয়েছে, তা বারবার পক্ষাঘাত করে চলেছে মেঘের ছোট্ট মনুষ্য হৃদয়ে।
আর এক মুহূর্ত সেখানে বসে না মেঘ, উঠে দ্রুত পায়ে চলে যায় একেবারে ছাদের এক কোণে। সেখানে দূর থেকে তাকে দেখার কোনো সুযোগ নেই। সকলের থেকে আড়ালে গিয়ে নিজের অন্তরের জমা সকল বিষাদ সুরকে উগড়ে দেয় অশ্রুকণা দ্বারা। কিছুক্ষণ পর গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, শুধু মৃদু বাতাসের ফিসফিসিয়ে আওয়াজ। মেঘ ছাদের কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে একরাশ বিষণ্ণতা, তার মনের সমস্ত দুঃখ সে আকাশে তার আর মেঘেদের সাথে ভাগাভাগি করে চলছে। চাঁদের আলো তার মুখে পড়ে আরও রহস্যময় এক সৌন্দর্যে এনে দিয়েছে তার চেহারায়। মেঘকে দেখতে এখন ভীষণ সুন্দর লাগছে। হালকা বাতাসে মেঘের চুলগুলো দোল খেয়ে এদিকে ওদিকে সেদিকে উড়ে যাচ্ছে। শ্রাবণ কিছুটা দূরে আড়ালে লুকিয়ে মেঘকে দেখছে। তার নিঃশব্দ উপস্থিতি মেঘের অজানা। শ্রাবণের হৃদয় তোলপাড়। মেঘের এই নীরবতা তাকে গভীরভাবে পীড়া দিচ্ছে। মেঘের এই একা দাঁড়িয়ে থাকা দৃশ্য তাকে কেমন অদ্ভুতভাবে টানছে। মেঘ হঠাৎ একটা দীর্ঘ শ্বাস ফেলে তার ভেতরে জমে থাকা কষ্ট ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, তবে তা সে এক অদ্ভুতভাবে আটকে রেখেছে। তখনই গুনগুনিয়ে গান ধরে শ্রাবণ। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে, তাকাতো সে অবহেলায় দুচোখ মেলে। হাজার কবিতা বেকার সবই তা, তার কথা কেউ জানে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। শ্রাবণের উপস্থিতি টের পেয়েও পিছনে ফিরে তাকায় না মেঘ। মেঘকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায় শ্রাবণ, আলতো হাতে পিছন থেকে জড়িয়ে ধরে মেঘকে। মেঘ কিছুটা বিরক্তি প্রকাশ করে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে ওঠে, ছাড়ো শ্রাবণ ভাই, কী করছো? মেঘের কথায় আরও কিছুটা জোরালোভাবে মেঘকে জড়িয়ে ধরে শ্রাবণ। এরপর মেঘের চুলে নাক ডুবিয়ে নিচু স্বরে বলে ওঠে, কী করছিস এখানে একা একা? আর এখন এইভাবে উঠে এলি কেন? সব কিছুর কৈফিয়ত তোমায় দিতে বাধ্য নই আমি। শ্রাবণ ভাই, আমাকে কৈফিয়ত দিবি না তো কাকে কৈফিয়ত দিবি ফুল? তুই কি ভুলে যাচ্ছিস আমি তোর কি হই? এইবার কিছুটা তেতে ওঠে মেঘ, নিজেকে ছাড়িয়ে কর্কশ গলায় বলে ওঠে, আমি তো চাই ভুলে যেতে, কিন্তু তুমি তো আমাকে ভুলতে দিচ্ছ না। বারবার কেন জোর করছো আমাকে? চলে যাও আমার জীবন থেকে, একটু শান্তি দাও আমাকে। মেঘের কথায় তাচ্ছিল্য হেসে মেঘের হাত ধরে এক হ্যাঁচকা টানে মারে শ্রাবণ। তাল সামলাতে না পেরে শ্রাবণের বুকে এসে পড়ে মেঘ। মেঘের চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে ফিসফিস করে শ্রাবণ বলে ওঠে, এই জন্মে আমার থেকে তোর মুক্তি নেই জান। এরকম যদি 1000টা জন্মও তোর আমার জন্ম হয়, তাহলে সেখানেও দেখবি আমি তোকে আমার কাছে বন্দি করে ফেলেছি। ছলছল নয়নে শ্রাবণের দিকে তাকায় মেঘ। এক হাতে মেঘের চোখের পানি মুছে দিয়ে আরেক হাতে মেঘের কোমর ধরে নিজের আরও কিছুটা কাছে মিশিয়ে নেয় শ্রাবণ। মেঘের কপালে শব্দ করে চুমু খেয়ে হাসকি স্বরে বলে ওঠে, অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে যা। নিজেকে শ্রাবণের বাহু থেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা অভিমানী কণ্ঠে বলে ওঠে মেঘ, তুমি চলে যাও, আমি আজকে এখানেই থাকবো। মেঘের এমন বাচ্চামো কথায় মুচকি হেসে ওঠে শ্রাবণ। তা দেখে মেঘের শরীর যেন আরও জ্বলে ওঠে। মনে মনে কিছুটা গালাগালি দেয় এই বজ্জাত ছেলেটাকে। মেঘের মাথায় বিড়াল ছানার মতো হাত বুলিয়ে কৌতূহলের স্বরে শ্রাবণ বলে ওঠে, তাহলে কি ভেবে নিব তুই আমার সাথে ঘুমাতে চাচ্ছিস? শ্রাবণের এমন কথায় তার দিকে ভ্রু কুঁচকে তাকায় মেঘ। আশ্চর্য, আমি কখন বললাম এটা? সব বলতে হয় নাকি? এইবার শ্রাবণের দিকে কিছুটা তেড়ে আসে মেঘ, রুষ্ট কণ্ঠে বলে ওঠে, তুমি সবসময় একটু বেশি বোঝার চেষ্টা করো, যেটা আমি মোটেও পছন্দ করি না। আচ্ছা তাই? বলেই তৎক্ষণাৎ মেঘকে কোলে তুলে নেয় শ্রাবণ। তাল সামলাতে
শ্রাবণের গলা জড়িয়ে ধরে মেঘ। এরপরই ঘটনা বুঝতে পেরে শ্রাবণের কোলে থেকেই নাচানাচি শুরু করে দেয় ছাড়া পাওয়ার জন্য। ছেড়ে দাও শ্রাবণ ভাই, আমি কিন্তু বাবাকে বলে দিব। বেশি নাচানাচি করলে এখন ঠাস করে ফেলে দিব। এরপর ব্যথা পেলে কিন্তু আমি দায়ী থাকবো না। এত খারাপ কেন তুমি? দিব ফেলে? শ্রাবণের এমন হুমকিতে চুপ মেরে যায় মেঘ। শ্রাবণের গলা জড়িয়ে গুটিসুটি মেরে সেভাবেই ধরে রাখে। বাঁকা হেসে মেঘকে নিয়ে ছাদ থেকে নেমে যায় শ্রাবণ। মেঘের রুমে ঢুকে তাকে খাটে বসিয়ে দেয় শ্রাবণ। মেঘ ফ্যাল করে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। মেঘকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ বলে ওঠে, এখনের জন্য মাফ করে দিলাম, এইসব প্রতিশোধ পরে নিব। আগে শ্বশুর আব্বাকে লাইনে আনি তারপর। শ্রাবণের এমন কথায় চোখ মুখ কুঁচকে বুকে কিছুটা সাহস নিয়ে মেঘ বলে ওঠে, যাও তো এখান থেকে। বলেই একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে সে। উদ্দেশ্য শ্রাবণের যাতে তাড়াতাড়ি এই কক্ষ ত্যাগ করে। মেঘকে শুয়ে পড়তে দেখে চলে যায় শ্রাবণ। দরজার কপাট লাগানোর আওয়াজ হতেই কম্বল তুলতে তুলতে এক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মেঘ বলে ওঠে, যা বাবা বাঁচলাম। বলেই উঠে সোজা হয়ে বসে সে। আম্মু! শ্রাবণ দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। তাকে এভাবে দেখে চিৎকার দিয়ে ওঠে মেঘ। আচমকা শ্রাবণকে এইভাবে দেখে যেন ভূত দেখার মতো চমকে ওঠে সে। আসলেই দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিয়েছে শ্রাবণ। তুমি যাওনি? মেঘের দিকে এগিয়ে এসে ধপাস করে খাটে শুয়ে পড়ে শ্রাবণ। কম্বল গায়ে দিতে দিতে বলে ওঠে, না যাইনি, আজকে এখানেই থাকবো। ছিটকে কিছুটা দূরে গিয়ে বসে মেঘ। আমতা আমতা করে বলে ওঠে, তো তোমার ঘরে যাও, আমার ঘরে কেন থাকবে? মাথা তুলে মেঘের দিকে তাকায় শ্রাবণ। ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকিয়ে বলে ওঠে, আমার আর তোর ঘর বলতে কিছু আছে নাকি? আমাদের দুজনের ঘর তো একই। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে মেঘ। সমস্যা কি আসলে এই লোকের? কিছুই বুঝতে পারে না সে। কবে থেকে তার আর এই লোকের ঘর এক হলো সেটাও সে জানে না। শ্রাবণ ভাই, প্লিজ চলে যাও এখান থেকে। কেউ দেখলে খারাপ কিছু ভাববে। কেন খারাপ ভাববে? আমার বউয়ের ঘরে আমি থাকবো। কেন তোর মায়ের সাথে তোর বাপ থাকে না? এবার যেন মেঘের ডুকরে কান্না করতে ইচ্ছে করছে। মেঘের এমন কাঁদো কাঁদো চেহারা দেখে শ্রাবণ বলে ওঠে, আপাতত এখন কিছুই করব না, কিন্তু বেশি ঢং করলে তোর খবর আছে। আর তোর যদি কিছু করার ইচ্ছে থাকে তাহলে বল, আমার কোনো সমস্যা নেই। না মানে আপনি না মানে আপনি তুমি ঘুমাও, সমস্যা নেই, আমি ফ্রেশ হয়ে আসছি। মেঘের দিকে এবার ভালোভাবে তাকায় শ্রাবণ। এরপর গমগমে স্বরে বলে ওঠে, জলদি যা। আর এক মুহূর্ত দেরি না করে খাট থেকে লাফিয়ে উঠে নিজের কাভার থেকে একটা টপস আর একটা প্লাজো নিয়ে ওয়াশরুমে দৌড় দেয় মেঘ। সেদিকে তাকিয়ে বিস্তর হেসে খাটের মাথায় হেলান দিয়ে সিলিং এর দিকে তাকিয়ে এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে শ্রাবণ।